প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 অর্থাৎ সসীম ধারা এই অধ্যায়টি নিয়ে আমরা এই অধ্যায়ে দুইটা এক্সারসাইজ পেয়েছি। একটা হলো 13.1, একটা হলো 13.2। আমরা দুইটা অধ্যায়েরই বেসিকগুলো করেছি, কিছু ম্যাথও করেছি। আজকে আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবে, গুণোত্তর ধারার নির্দিষ্ট পদ নির্ণয় করতে পারবে, গুণোত্তর ধারার নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 13.1 এবং 13.2 শেষ করলাম, এর আলোকে আমরা আজকে এই ম্যাথটি সলভ করব। দেখো যে ক নাম্বারে কি বলেছে, 5, 11, 17, 23 ডট ডট দিয়ে এখানে কিছু পদ দেখে নিই। সর্বশেষ পদ দেওয়া আছে 59, এর সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ ইকুয়ালস টু কত। তার মানে আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো তাইলে এখানে আমাদের যে এই ধারাটাকে আমরা যদি তুলে নেই, প্রদত্ত ধারা ফাইভ, 11, 17, 23, 59। তো এই ধারার যদি আমরা সমষ্টি নির্ণয় করতে চাই, তো দেখো আমাদের পদ সংখ্যা, সমষ্টির যে আমরা দুইটা সূত্র জানি, দুইটা সূত্রেই আমাদের পদ সংখ্যা ব্যবহার করতে হয়। তো এখানে পদ সংখ্যাটা ক্লিয়ার করে দেয়া নাই, অবশ্যই শেষ পদ দেয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের পদ সংখ্যাটা আগে নির্ণয় করতে হবে। তো পদ সংখ্যা আমরা ধরে নিলাম এই 59 এনতম পদ, অর্থাৎ তাইলে আমাদের পদ সংখ্যাটা এনের মানটা বের করতে পারলে আমাদের কততম পদ 59 সেটা বের হয়ে গেল, এবং সেক্ষেত্রে আমরা পদ সংখ্যা পেয়ে যাব। তো মনে করি এনতম পদ ইকুয়ালস টু 59। তো আমরা আবার এনতম পদকে আমরা জানি, সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 59। তো এর আগে অবশ্যই আমাদের এই ধারাটা কোন ধরনের ধারা সেটা আমাদের বুঝে নিতে হবে। এখানে ধারাটা দেখো 11 থেকে 5 বাদ দাও 3 থাকে, 6 থাকে, 17 থেকে 11 বাদ দাও 6 থাকে, 23 থেকে 17 বাদ দাও এখানেও 6 থাকে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমাদের পাশাপাশি দুইটা পদের যে কোনো পদ আর পূর্ববর্তী পদের যে বিয়োগফল সেটা 6। সুতরাং আমাদের এটা ধারাটা হলো একটা সমান্তর ধারা। তো এখানে সমান্তর ধারার যে প্রথম পদটা হলো, এখানে প্রথম পদ a ইকুয়ালস টু 5, আর হলো সাধারণ অন্তর, এই পার্থক্যটাকে আমরা বলছিলাম কি সাধারণ অন্তর d ইকুয়ালস টু 6। তাহলে এখানে আমরা এই মান বসিয়ে দিই। তাহলে তাহলে এখানে এর মানটা বসাই দিই, এর মান হলো 5, আর n মাইনাস 1, আর d এর মান কত 6 ইকুয়ালস টু 59। তাহলে এখান থেকে n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়ালস টু 59 মাইনাস 5, n মাইনাস 1 ইকুয়ালস টু এখানে হয় আমাদের 59 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কি আসে, এটা 54। তো এখন এখানে আমাদের 6 ছিল, সেই 6 কী আকারে যাবে, এখানে ভাগ আকারে চলে গেল। তাহলে কি আসে n মাইনাস 1, আচ্ছা n ইকুয়ালস টু এখানে আসবে আমাদের 9, আর এই 1টা পাশে গেলে প্লাস 1, 9, তাহলে এখানে হলো 10। তাহলে অর্থাৎ আমাদের এই ধারায় কয়টা পদ আছে, 10টি পদ আছে। এখন 10টি পদ যখন থাকবে তখন আমাদের ইজিলি সমষ্টি নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সমষ্টি নির্ণয় করার জন্য দুইটা সূত্র আছে। তুমি তাইলে 10 পদের যে সমষ্টি, এখানে আমি তোমাদের দুইটা সূত্র দিয়েই দেখাচ্ছি। যে একটা সূত্র হলো আমাদের s n ইকুয়ালস টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটা হলো আমাদের শেষ পদ যদি দেওয়া না থাকে, আর যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে সূত্রটা হলো sn ইকুয়ালস টু n/2 a প্লাস পি। পি হলো আমাদের শেষ পদ। তো এখন তুমি যেখানে এইখানে সব তথ্যপত্র জানা আছে, আমাদের শেষ পদ জানা আছে, ওই দ্বিতীয় সূত্রটা দিয়েও বের করতে পারো, এইটা দিয়েও বের করতে পারো। তা আমরা এটা জানি। সুতরাং s10 মানে 10 পদের সমষ্টি এখানে হবে কি 10 ডিভাইডেড বাই 2, 2
এর মান হলো 5 প্লাস n মানে 10, 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো 6। তো ক্যালকুলেশন করো, এখানে হলো 5 আর এখানে হলে 10 আর এটা হলো 9 আর 6, তাহলে 54, তাহলে 5 ইন্টু 64 320। তাহলে এক্ষেত্রেও দেখবা একই রেজাল্ট আসবে, যে এখানে আমরা 10 ডিভাইডেড বাই 2 লিখলাম আর এ হলো 5 আর শেষ পদ আমাদের হলো 59। এই তাহলে এখানে অবশ্য সেক্ষেত্রে শেষ পদটা উল্লেখ করে নিতে হবে, যে শেষ পদ p ইকুয়ালস টু 59। তাহলে এখানে আমরা কি পেলাম 5 আর এখানে হলো 64, 5 ইন্টু 64 320। এখন তুমি এটাও ইউজ করতে পারো আর এটাও ইউজ করতে কোনো সমস্যা নাই, তবে এইটা শুধুমাত্র শেষ পদ দেওয়া থাকলে সেই ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারবো। তো আশা করি তোমরা এই ক নাম্বার ম্যাথটা যে আমাদের সমষ্টিটা বের করতে বলছে সেই সমষ্টি নির্ণয়টা বুঝে গেছো। ক নাম্বারে বলছি যে প্রদত্ত ধারাটির কোন পদ 8√2, অর্থাৎ তোমার এই যে উদ্দীপকে বা শুরুতে যে ধারাটা দেওয়া আছে সেই ধারার কোন পদ 8√2 সেইটা আমাদের নির্ণয় করতে হবে। প্রদত্ত ধারাটা আমরা আবার তুললাম, যে 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস। তো এই ধারাটার কোন পদ 8√2, তাহলে ধারাটা কোন ধরনের ধারা সেটা কিন্তু আমাদের এক্ষেত্রেও বলা নাই। আচ্ছা হ্যাঁ, উদ্দীপকে যেহেতু বলা আছে এটি গুণোত্তর ধারা, তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি আমরা পেয়ে গেছি গুণোত্তর। আর যদি বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ধারাটা কোন ধরনের ধারা সেটা নির্ণয় করে নিতে হবে। তো এটা বলে দিয়েছে গুণোত্তর ধারা। তো প্রথম পদ a ইকুয়ালস টু 1/√2, তাহলে এক্ষেত্রে সাধারণ অনুপাত আর কি হয় সেটা আমরা দেখি। সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই 1/2, তাইলে √2, তাহলে কি আসবে, এটা উপরে গেলে -√2 হয়ে যাবে। তাইলে আমরা সাধারণ অনুপাত পেয়েছি, এই সাধারণ অনুপাত -√2। এখন আমাদের বলছে যে প্রদত্ত ধারাটির কোন পদ 8√2, তাহলে আমরা এটা জানি না যে কোন পদ 8√2, আমাদের এই কোন পদ 8√2 সেটা আমরা নির্ণয় করব। তা আমরা মনে করি n-তম পদ 8√2, তাইলে আমরা লিখব, সুতরাং আমরা মনে করি n-তম পদ ইকুয়ালস টু 8√2। এখন আমরা n-তম পদের সূত্র জানি, n-তম পদ কি, সুতরাং a r⁻n-1 ইকুয়ালস টু 8√2। এখান থেকে আমরা a এর মান যদি বসিয়ে দেই, a এর মান পেয়েছি কত আমরা 1/√2, আর r এর মান পেয়েছি কি আমরা -√2 হোল টু দি পাওয়ার, এটা হলো n-1 ইকুয়ালস টু 8√2। তো দেখো আমি ডান পাশে লিখলাম যে এই √2টা এখানে ভাগ আকারে ছিল, তুমি ওই পাশে নিয়ে যাও, গুণ আকারে নিয়ে যাও, তাহলে কি আসবে -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 8√2 ইন্টু √2, তো এখানে 2 হয়ে যাবে, বা -√2 n-1 ইকুয়ালস টু, এটাকে আমরা 8√2 আছে, তাহলে এটাকে লিখতে পারি 16। যে 16কে তুমি এভাবে ভাঙতে পারো, 4 4 গুণ করলে কি হয় 16, 4 4 16। এই 4কে আবার 2 2, এখানেও কি লেখা যায় 2 2 লেখা যায়, কিন্তু আমাদের লাগবে √2, আরও আমাদের এটাকে ভাঙতে হবে। তাহলে এখানে কি লেখা যায়, এটাকে লেখা যায় √2 √2 √2 √2, এখানেও 2টা √2, এখানেও কি হয় 2টা √2 হয়। তাহলে আমরা √2 পর্যন্ত আসলাম। দেখো তাহলে 16কে আমরা 1 2 3 4 5 6 7 8 √2 টু দি পাওয়ার 8 লিখতে পারি। তো আমরা যদি এখানে এইভাবে লিখি যে দেখো -√2 হোল টু দি পাওয়ার n-1, তাহলে এখানে আমরা √2 হোল টু দি পাওয়ার কত ছিল 1 2 3 4 5 6 7 8, মানে 8টা √2, তাহলে √2 টু দি পাওয়ার 8, তাহলে এভাবে লেখা যায়। তো আমরা এই অনুযায়ী লিখছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখনও তো আমাদের বেস একই হয় নাই, অর্থাৎ এইখানে বেস হলো -1, মানে -1 √2 টু দি পাওয়ার n-1, কিন্তু এখানে তো আমাদের মাইনাসটা নেই। তো
তো আমরা জানি যখন পাওয়ারটা জোড় সংখ্যা থাকে তখন আমরা এখানে যদি মাইনাস দিলেও যে মান আসবে, মাইনাস না দিলেও সেই মান আসবে। যেমন তুমি যদি -2 এর উপরে পাওয়ার 2 করো তাইলেও 4 আসতেছে, +2 এর উপরে পাওয়ার 4 করো তাইলেও পাওয়ার 2 করো তাইলেও কি আসবে, 4 আসতেছে। তাইলে আমরা এখানে একটা মাইনাস দিয়ে নিব, এভাবে একটা মাইনাস দিয়ে নিলাম, তাইলে আমাদের মানের কোনোই পরিবর্তন হয় না, অর্থাৎ এটা ভাঙলেই আমরা 16 পাবো। তাইলে আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হচ্ছে যে বাম পক্ষে যে বেইজ আছে অর্থাৎ ভিত্তি আছে, সেই ভিত্তির সাথে এই ডান পাশের যে ভিত্তি সেই ভিত্তিকে আমাদের মিলাতে হবে। হ্যাঁ, ইকুয়েশনের মধ্যে যখন আমাদের এই বেইজ এক হয়ে যায় তখন আমরা পাওয়ার দুইটাকে সমান লিখতে পারি। সুতরাং কি লেখা যাবে, n-1 = 8, অর্থাৎ বেস আমরা ফেলে দিলাম, পাওয়ার দুইটাকে সমান লিখে নিলাম। তাইলে বা 9 = 8 + 1 বা n = 9। তাহলে আমরা n এর মানটা কত পেলাম, 9 পেয়েছি। তো আমাদের এখানে চেয়েছিল যে ধারাটির কোন পদ 8√2, তাহলে আমরা ধরে নিয়েছিলাম n-তম পদ 8√2, n-তম পদ মানে নবম পদ, সুতরাং আমরা বলতে পারি ধারাটির নবম পদ 8√2। সুতরাং ধারাটির নবম পদ 8√2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রক্রিয়াটা বুঝছো। এই প্রক্রিয়ায় যে কোনো পদই যদি বলে, পদটাকে যদি উল্লেখ থাকে কিন্তু কততম পদ সেটা উল্লেখ নাই, তাহলে তুমি এই প্রক্রিয়া অবলম্বন করে ম্যাথগুলো করতে পারবে আশা করি। 9 নম্বরে প্রদত্ত ধারাটির 10তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত ধারা আমাদের একটা গুণোত্তর ধারা দেয়া আছে, ধারাটির 10তম পদ। তো আমরা জানি n-তম পদ = a r⁴n-1। তাহলে এখানে আমাদের প্রথম পদ a = কত দেয়া আছে, 1/√2, আর r আমরা নির্ণয়টা আগেই দেখিয়েছি তোমাদের, আর পেয়েছিলাম আমরা -√2, খ নাম্বার থেকে আমরা পেয়েছি। এটা হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r = -√2। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যে 10তম পদ নির্ণয় করতে পারি। সুতরাং 10তম পদ = 1/√2, আর এটার মান পেয়েছি -√2 10⁻⁻⁻1, n = 10, যেহেতু 10তম পদ। তাহলে এখানে মান বসাও 1/√2 আর এখানে -√2 9। আচ্ছা, তো এখন আমাদের এই মাইনাসটা, যেহেতু এখানে বেজোড় সংখ্যক পাওয়ার, মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারি, তাইলে √2, আর এখান থেকে আমরা একটা √2কে বাইরে নিয়ে আসতে পারি, √2 থাকবে কি, আর একটা আমাদের থাকবে √2⁸, কারণ √2 আর √2⁸ মিলে কী হবে, √2⁹। তো আমরা এখানে এই √2 কেটে দিতে পারি, তাহলে মাইনাস, আর এটা চলে যায়, তাহলে আমাদের এটা 16 আসলো। তাইলে 10তম পদ বের করে ফেলছি আমরা -16। এরপরে আসো যে প্রথম 10টি পদের সমষ্টি যদি আমরা দেখতে চাই, তাহলে সমষ্টিটা কিভাবে নির্ণয় করব। দেখো এই r এর মানটা হলো <1। তো আমরা যখন r এর মান 1 এর চেয়ে ছোট হলে এক ধরনের সূত্র, বড় হলে এক ধরনের সূত্র, অর্থাৎ সেই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু এখানে r এর মান 1 থেকে ছোট, তাইলে সুতরাং আমাদের 10 পদের যে সমষ্টি, সেই সমষ্টি কী হবে, তাহলে আমরা জানি n পদের সমষ্টি অর্থাৎ এখানে কিন্তু প্রথম n পদের সমষ্টি Sn = a ইন্টু, তাইলে আর এখানে হলো 1 বড়, তাইলে 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। আর যদি আমাদের আর বড় হইতো তাইলে r⁴n-1 হইতো। তো আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই এই খেয়াল রাখতে হবে যে আরটা 1 থেকে ছোট নাকি বড়। তাহলে দেখো এখানে a এর মান কত আমাদের আছে, 1/√2,
এখানে 1 আর এর মান পেয়েছি কত -√2 হোল টু দি পাওয়ার n এর মান হলো আমাদের 10 এভাবে, আর এখানে হলো 1 মাইনাস আর এর মান হলো -√2। তো আমরা এই ক্যালকুলেশনটাকে যদি সামনে আগাই তাহলে কি আসে এখানে 1/√2 আর এটা হলো 1, তাহলে এখানে যেহেতু পাওয়ারটা জোর তাহলে এটা প্লাস হয়ে যাবে √2 টু দি পাওয়ার 10, মানে এটা 32 হয়ে যাবে, একবারে লিখে দিলাম আমি। √2 এর পরে পাওয়ার 10 হলে 32 ডিভাইডেড বাই 1 প্লাস √2, আর এই √2টা নিচে চলে যাবে, তাহলে এখানে √2 আর √2 প্লাস 1। তো আমরা এটাকে দেখো, আমাদের এইখানে একটা বিষয় আমাদের ধারণা থাকতে হবে যে যখন আমাদের হরে অমূলত সংখ্যা চলে আসবে, অর্থাৎ অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না এভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা হর থেকে সেই সংখ্যাটা লবে তুলে দিয়ে আমরা অ্যান্সারটা লিখব। এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবা। তাহলে আমরা এটাকে লবে তুলতে হলে কি করতে হবে, যে √2 এটাকে √2 দিয়ে গুণ দিয়ে দিলাম, 2 হয়ে গেল। আর এখানে হলো কি √2 প্লাস 1, তাহলে এখানে আমাদের √2 মাইনাস 1, অর্থাৎ এটার বিপরীত রাশি দ্বারা √2 প্লাস 1 ছিল, √2 মাইনাস 1 দ্বারা গুণ করলাম। আর এখানে হবে কি -31 √2, আর এখানে যেহেতু √2 দিয়েছি, আর এখানে হবে √2 মাইনাস 1। তাহলে ওভারঅল দেখো কি আসে এখানে -31 √2 মাইনাস 1, এখানে হলো 2 আর হলো √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইভাবে লেখা যায়। তাহলে ফাইনালি হরে থাকে 2 আর এখানে হলো 31 √2 মাইনাস 1। তাহলে এইটাকেই আমরা এই যে 10টি পদের যে সমষ্টি, সেই সমষ্টি এটাকে বলতে পারি আমরা। তো এভাবে রেখে দিলে চলবে, কারণ তোমার এখানে হরে অমূলত সংখ্যা নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 2 চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ করলাম, এই আলোকে তোমরা অনেক ম্যাথ করবে, আর আমি তোমাদের নির্দিষ্টভাবে কিছু কাজ দিয়ে দিচ্ছি। তোমরা 265 পৃষ্ঠায় অনুশীলনীর 23 এবং 24 নম্বর ম্যাথ দুটি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু ক্লাস করেছি, আর এই আজকের এই ক্লাসের আলোকে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম 13.2 এর 23 এবং 24। এই ম্যাথ দুটি তোমরা অবশ্যই করবে, এবং এই 13.1 এবং 13.2 এর সকল ম্যাথগুলোই তোমরা নিজেদের মতো করে নিজেদের জন্যই নোট খাতায় সাজিয়ে রাখবে সুন্দর করে। আর আমি যে হোমওয়ার্ক দিয়েছি এটা অবশ্যই তোমাদের স্কুল খোলার পর সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারকে দেখাতে হবে, এর উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকবে। আর আমার এই ক্লাসগুলো যদি তোমরা আবার পুনরায় দেখতে চাও, সেক্ষেত্রে আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেখানে কমেন্টে গিয়ে কোশ্চেন করতে পারো, কিছু জানার থাকলে জানতে পারো। আর এছাড়াও তোমরা আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও ক্লাসগুলো পুনরায় দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আমাদের উদ্দেশ্যে, সেটা অবশ্যই মেইল করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই সময়ে তোমরা ঘরে থাকো, সরকারি নির্দেশনা মোতাবেক ঘরে থেকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পড়াশোনা করো। তোমাদের আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।